হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব, ডেফিনেটলি আজকে মার্কেটে যে বড় মোমেন্টামটা হলো সেটা নিয়ে একটু ডিসকাস করব এবং তার সাথে যে বিষয়টা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যুদ্ধ কি তাহলে থেমে গেল এবং আগামী দিনে কি হতে চলেছে সেই বিষয়টার উপরে আমরা খুব বেশি জোর দিয়ে আজকের ভিডিওতে টোটাল অ্যানালিসিসটা করব। এবং দ্বিতীয়ত যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরবিআইয়ের আজকের ডেটে মনিটারি পলিসি রিলিজ হলো এবং এই মনিটারি পলিসি রিলিজ হয়ে যাওয়ার পর আমরা যে জিনিসটা দেখতে পেলাম সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি যতটাই বড় গ্যাপ আপ ওপেন হোক না কেন 10:30টার পর যে সময় আরবিআইয়ের টোটাল মনিটারি পলিসির আউটলুকটা এলো তারপরেও 500 থেকে 700 পয়েন্টের উপর প্রায় 750 পয়েন্টের কাছাকাছি একটা বড় ব্যাঙ্ক নিফটির মধ্যে আমরা র্যালি দেখলাম। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে টোটাল ডিসকাশনটা করব। ভিডিওটা বড় হতে চলেছে এবং আপনি এখান থেকে পুরোপুরি একটা ডিটেল লার্নিং পাবেন। যাই হোক, পুরো ভিডিওটা দেখবেন তাহলে পুরো বিষয়টা আপনার কাছে ক্লিয়ার হবে। প্রথম কথা হচ্ছে মার্কেটের মধ্যে আজকে একটা বেশ বড় গ্যাপ আপ ওপেনিংয়ের সব থেকে বড় যে রিজন সেটা আমরা জানি। গতকাল ডোনাল্ড ট্রাম্প তিনি বিভিন্ন রকমভাবে থ্রেট দিয়েছিলেন, পরবর্তীকালে ইরানের দিক থেকে একটা প্রপোজাল আসে এবং সেই সমস্ত কিছু মিলে ইরান একটা 10 দফা প্রপোজাল ইউএসের কাছে পাঠায় এবং সেইটার বেসিসে ইউএস নেগোসিয়েশন করতে বসছে, যে কারণে তারা 10 দিনের একটা বড় সিজফায়ারের জন্য চুক্তিপত্রে সাইন করেছে বা একটা ইনফর্মাল মানে কি বলবো সিজফায়ার বলা যেতে পারে, সেরকম একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে। তো সেই কারণে আজকের ডেটে যেহেতু এরকম একটা পজিটিভ নিউজ মার্কেট পেল, আমি আজ থেকে 5-6 দিন আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম, একটা মেটাফোর ইউজ করেছিলাম যে একটা স্প্রিংকে যদি কনস্ট্যান্টলি আপনি প্রেস করতে থাকেন স্প্রিংটা একসময় ছোট হয়ে যাবে, তারপরে যখনই আপনি সেই প্রেশারটা রিলিজ করবেন স্প্রিংটা জাম্প করে লাফিয়ে বড় হয়ে যাবে, রাইট? তো এই সেম জিনিসটা মার্কেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল এবং সেই জিনিসটাই আমরা আজকের ডেটে মার্কেটে দেখলাম যে প্রেশারটার মধ্যে মার্কেট ছিল, প্রেশারটা রিলিজ হতেই মার্কেটের মধ্যে বড় একটা গ্যাপ আপ আমরা লক্ষ্য করলাম, রাইট? যাই হোক না কেন, আমরা যেটা দেখতে পাচ্ছি নিফটি 50, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি সমস্ত জায়গাতে হিউজ লেভেলের একটা বুলিশনেস এবং এই বুলিশনেসটা সম্পূর্ণভাবে এসছে গ্যাপ আপ ওপেনিং থেকে। এরপরে আমরা যদি টোটাল এই সমস্ত ইন্ডেক্সগুলো নিয়ে বা পয়েন্টগুলো নিয়ে ইন্ডেক্সের যে পারফরমেন্স আছে সেগুলো নিয়ে যদি ডিসকাশন করি, যেহেতু মার্কেটের মধ্যে গ্যাপ আপ ওপেনিং বুলিশনেস ফেরত এসছে, সো ভিক্স অটোমেটিক্যালি কুল অফ 20%-এর কাছাকাছি ভিক্সকে আমরা এখানে পড়তে দেখলাম। ইউএসডি আইএনআরও মোটামুটিভাবে দেখতে গেলে 93-এর কাছাকাছি জায়গায় দাঁড়িয়ে, যেটা কিছুদিন আগে 95, 95.5-এর কাছাকাছি জায়গায় চলে গিয়েছিল। বিটকয়েনের মধ্যেও একটা বুলিশনেস এবং ইউএসের যে বন্ড, সেই বন্ডের যে ইল্ডের মধ্যেও একটা ড্রপ আমরা লক্ষ্য করলাম। যাই হোক, এরপরে আমরা গ্লোবালি সমস্ত মার্কেটগুলোর দিকে যদি দেখি, ইউএস, ইউরোপিয়ান মার্কেট, এশিয়ান মার্কেট, সমস্ত মার্কেট এই পুরো যে বিষয়টা সেটাকে সম্পূর্ণভাবে উদযাপন করছে এবং সেই কারণে প্রত্যেকটা মার্কেটের মধ্যে এই বুলিশনেসটা আমরা লক্ষ্য করলাম। ব্রডার মার্কেট পার্সপেক্টিভ থেকে যদি দেখি, টোটাল আজকের ডেটে 3000-এর কাছাকাছি শেয়ার রয়েছে যেগুলো অ্যাডভান্স, 340টার কাছাকাছি শেয়ার যেগুলো ডিক্লাইনে রয়েছে। তার মধ্যে চোলা হোল্ডিং, অশোক লেল্যান্ড, পাইন ল্যাবস, আদানি গ্রিন, ফোর্স মোটর এগুলো প্রত্যেকটাই কিন্তু রীতিমতো বেড়েছে। এবং আজকের ডেটে অয়েল এবং কোল ইন্ডিয়া, তারপরে ওএনজিসি এই সমস্ত শেয়ারগুলোর মধ্যে কিন্তু একটা ডাউনফল দেখা দিয়েছে। তার কারণ এটা সম্পূর্ণভাবে কোরিলেশন, যেহেতু মানে হরমুজ প্রণালী খুলে যাচ্ছে এরকম একটা নিউজ বা এরকম একটা আভাস মার্কেট পেয়েছে। তো সেই কারণে অয়েল সেগমেন্টের যে সমস্ত আপস্ট্রিম যে কোম্পানিগুলো রয়েছে তাদের জন্য এটার মধ্যে একটা বেয়ারিশনেস আমরা স্লাইডলি লক্ষ্য করলাম। আমরা যদি ওভারঅল টোটাল মার্কেটের স্ট্রাকচারটার দিকে তাকাই, যে সেক্টরটা বা যে সেগমেন্টটা সব থেকে বেশি প্রেসারাইজড হয়েছিল সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল। সেই ফাইন্যান্সের মধ্যে একটা বড় রকমের আমরা আজকের ডেটে উত্থান দেখলাম। এটা কেবলমাত্র মার্কেটের জন্য নয়, এর বিহাইন্ডে যে রিজনটা রয়েছে সেটা কিন্তু আরবিআইয়ের আজকের ডেটে যে পলিসি, সেই পলিসিটা আসার পরেও এই পুরো সেক্টর এবং এই পুরো সেগমেন্টটার মধ্যে একটা বুলিশনেস আমরা লক্ষ্য করলাম। উল্টো দিক থেকে হরমুজ প্রণালী খুলে যাওয়ায় বা এই রকম সিনারিওজের জন্য রিলায়েন্সের মধ্যেও একটা মানে আপ মুভমেন্ট দেখতে পেলাম, বা সমস্ত স্টকগুলোর মধ্যেই
মোটামুটি যেগুলো মেজর স্টক বলা যেতে পারে, এল&টি, হিন্দুস্তান ইউনিলিভার, আইশা মোটর, পুরো অটো সেগমেন্টার মধ্যেও ভালো রকমের একটা বুলিশনেস আমরা দেখতে পেলাম। এবং ইটারনালের মতো স্টক যেখানে গ্যাস ক্রাইসিসের জন্য বা এলএনজি ক্রাইসিসের জন্য দীর্ঘদিন ধরে প্রেশারাইজ একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তার মধ্যেও একটা বুলিশনেস স্লাইডলি ফেরত এলো। যাই হোক, এবং এর সাথে যদি আমরা সেক্টরাল ইন্ডেক্স দেখি, সমস্ত সেক্টর অ্যাক্রস অল সেক্টরস মোটামুটিভাবে দেখতে গেলে আজকের ডেটে গ্রিনই রয়েছে বা ভালো রকমের একটা বুলিশনেস রয়েছে। কমোডিটি মার্কেট ন্যাচারালি আমরা যেটা দেখতে পেলাম, ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস, যে দুটো কমোডিটির ওপর পুরো এই বেটটা চলছিল বা পুরো গেমটা চলছিল, সেগুলোর মধ্যে ভীষণ রকমের একটা কুল অফ এলো, যেটা আমি দীর্ঘদিন ধরে বলে আসছি। এই দুটোকে দিয়ে আমরা পেয়ার ট্রেডিং করতে পারি, একদিক থেকে ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, উল্টো দিক থেকে গোল্ড অ্যান্ড সিলভার। তো গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে যেহেতু এই দুটোর মধ্যে ডাউন ট্রেন্ড এলো, গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে আমরা একটা ন্যাচারালি বুলিশনেস লক্ষ্য করলাম, রাইট? সেম জিনিসটা কপারের মধ্যেও আমরা দেখলাম। এবং অ্যালুমিনিয়াম প্রাইস স্লাইডলি ডিক্লাইন করছে, কারণ মিডল ইস্টের ওখান থেকে আবার অ্যালুমিনিয়াম সাপ্লাই যদি বাড়ে, সেই আশায় অ্যালুমিনিয়াম প্রাইস আবার ধীরে ধীরে ডিক্লাইন হতে শুরু করবে। এনিওয়েজ, আমরা যদি মার্কেটের টোটাল ওপেন ইন্টারেস্টের দিকে তাকাই, 24,000-এর কাছে মার্কেট একটা ডাইলেমার মধ্যে রয়েছে। তো আগামীকাল আমাদের 24,000-এর স্ট্রাইক প্রাইসটা হচ্ছে দেখার মতো জায়গা, যেটাকে দেখে আমরা অপশানের মতো বেড নেওয়ার চেষ্টা করব যে কোন ডাইরেকশনে যাবে। আর সব থেকে বড় রেজিস্ট্যান্স 24,500, আর নিচের দিকে খুব একটা বড় সাপোর্ট আমরা সেরকমভাবে কিছু দেখতে পাচ্ছি না। যদি আমরা ওভারঅল স্ট্রাকচারটাকে দেখার চেষ্টা করি, তো এখানে 24,500-তে একটা বেশ বড় রকমের আমরা রেজিস্ট্যান্স দিচ্ছি, কিন্তু ডাউন সাইডে আমরা কিন্তু বড় সাপোর্ট নেক্সট 500 পয়েন্টের মধ্যে সেই লেভেলের বড় সাপোর্ট কিন্তু নেই, রাইট? সুতরাং 24,000-এর কাছে মার্কেটের মধ্যে একটা কনসলিডেশন, বা এখান থেকে যদি মার্কেট আবার ফার্দার ফল করে, কোনো ব্যাড নিউজ আসে, সেক্ষেত্রে তার পসিবিলিটি আছে। আর উপরের দিকে গেলে 24,500 একটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসাবে আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে কাজ করবে। পুরো গেমটা আপনি কিভাবে প্লে করবেন, আপনি এই 24,000-এর স্ট্রাইক প্রাইসটাকে দেখে সেই গেমটা প্লে করতে পারেন। নাও সব থেকে বড় ইম্পর্টেন্ট যে নিউজটা বা যেটার জন্য অ্যাকচুয়ালি মার্কেটের এই বুলিশনেসটা এলো, সেটা হচ্ছে ইরান 10টা পয়েন্টের একটা প্ল্যান প্রপোজাল পাঠিয়েছে এই পিস এবং যুদ্ধ বা সিজফায়ার ইত্যাদি সমস্ত কিছুর রিজনের জন্য। তাদের এই 10খানা পয়েন্ট রয়েছে। আমরা একটা একটা করে আলোচনা করব যে কোনগুলোতে ইউএসএ ইরানের সাথে সহমত পোষণ করবে এবং কোন জায়গাগুলোতে ইরানের সাথে মানে তাদের কনফ্লিক্ট আসার চান্স আছে। সো এই যে 10টা প্রপোজাল, এই 10টা প্রপোজাল যদি ইরানের এই 10টা প্রপোজালকে নিয়ে ইউএস এবং ইরানের মধ্যে আগামী দিনে বেশ বড় রকমের ডিসকাশন হতে চলেছে, বিশেষ করে এই শুক্রবার থেকে সেই ডিসকাশন শুরু হবে। তো সেক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো ইউএসের পক্ষে মানা সম্ভব নয় বা কোন জায়গাতে কনফ্লিক্ট আসতে পারে, সেটা হচ্ছে দেখার মতো জায়গা। এবং এই 10টা পয়েন্টে যদি এগ্রি না করে দুই পক্ষই, তাহলে সেক্ষেত্রে আবার কিন্তু যুদ্ধের যে ভয়াবহতা সেটা কিন্তু আবার বাড়তে চলেছে। ডিপেন্ড করছে শুক্রবার থেকে যে ডিসকাশন হতে চলেছে ইউএস এবং ইরানের মধ্যে, সেটা কোন জায়গায় যাচ্ছে বা কোন স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছে। যাই হোক, প্রথম যে শর্তটা রাখা হয়েছে ইরানের তরফ থেকে, যে পরবর্তীকালে জীবনে কোনো দিন ইউএসএ যেন ইরানের ওপর কোনো রকমের অ্যাটাক যেন না করে, তার পুরোপুরিভাবে গ্যারেন্টি চায়। সেকেন্ড হচ্ছে স্ট্রেট অফ হরমুজের টোটাল কন্ট্রোল চাই ইরানের। প্রথম কথা হচ্ছে ফার্স্ট পয়েন্টটাতে ইউএস এগ্রি করতে পারে, তার রিজন হচ্ছে এটাই যে তারা যদি এই পেট্রো ডলারের রুলটা যেটা তারা এতদিন ধরে চালিয়ে এসছে সেটাকে কন্টিনিউ করতে চায়, এবং যদি একটা ডমিনেন্স তৈরি করতে চায়, তাহলে সেক্ষেত্রে ইরানের সাথে তারা এমন একটা চুক্তি করলো, যে চুক্তিতে তারা বললো যে ঠিক আছে আমরা কোনো দিন অ্যাটাক করব না, কিন্তু তোমার ওপর এই এই শর্ত থাকবে। কি শর্ত? এক হচ্ছে তুমি রাশিয়া এবং কি বলে চায়নার থেকে কখনোই তুমি উইপন নিতে পারবে না, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম শর্ত আরোপ করা যেতে পারে। তো সেই সেন্সে এক নাম্বারটা ডুয়েবল, এটা আমার মনে হয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে কন্ট্রোল ওভার স্ট্রেট অফ হরমুজ। ইরান যেটা চাইছে যে টোটাল কন্ট্রোলটা চাইছে স্ট্রেট অফ হরমুজের ওপর। টোটাল কন্ট্রোল তো এখানে দেওয়া হবে না, এক্ষেত্রে এমন হতে পারে ইউএনের কোনো গভর্নমেন্ট বা ইউএনের কোনো একটা বডিকে দিয়ে
টোটালটা ইরান এবং ইউএনের সেই বডি দুজন মিলে এই বিষয়টা কন্ট্রোল করবে। তো এটা নেগোশিয়েবল পার্ট, এটাও ডুয়েবল আমার আপাত দৃষ্টিতে মনে হয়। সেকেন্ড, রাইট টু নিউক্লিয়ার এনরিচমেন্ট। ইরানের বক্তব্য হচ্ছে আমরা নিউক্লিয়ার যেটা অ্যাকুমুলেট করছি সেটা আমরা অ্যাকুমুলেট করব, এবং এই বিষয়টাতে তাদেরকে কিন্তু পুরোপুরিভাবে করতে হবে। মানে ইরানের ক্ষেত্রে নেগোসিয়েশনস ডিমান্ড করছে, এবং তাদের যে ইউরেনিয়াম এনরিচমেন্ট আছে সেইটা যাতে তারা কন্টিনিউ করতে পারে। এই পয়েন্টটাকে কেন্দ্র করে বেশ ভালো রকমের ডাইলেমা তৈরি হতে চলেছে আগামী দিনে। তো থার্ড পয়েন্টে ইউএস কখনোই মানবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না, কারণ এটা যদি ইউএস মেনে নেয় তাহলে মিডল ইস্টের ওপর সমস্ত যে এতদিন ধরে যে দাদাগিরিটা ইউএস চালায় বা পুরো পৃথিবীর ওপর, সেটা কিন্তু চলবে না। তো থার্ড পয়েন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, যেখানে কিন্তু কোনোভাবেই নেগোসিয়েশনস হবে না, এটাকে নিয়ে পরবর্তীকালে আবার একটা বাদানুবাদ হতে পারে। ফোর্থ পয়েন্ট, রিমুভ প্রাইমারি সাংশন অল মেজর ইউএস ইকোনমিক যে সমস্ত সাংশনগুলো আছে সেগুলোকে সরাতে হবে, দিস ইজ অলসো ডুয়েবল। ফিফথ, রিমুভ সেকেন্ডারি সাংশন, এটাও ইরান যেটা ডিম্যান্ড করছে এটাও ইউএস সরিয়ে দেবে, এটা নিয়েও ইউএসের খুব একটা বড় বক্তব্য থাকবে না, কারণ এবারে যে রকমের তারা ইরানের থেকে রিটালিয়েশন পেয়েছে, তো তাতে করে এই দুটো সাংশন তারা ইজিলি উঠিয়ে দেবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয়। তো সিক্সথ পয়েন্ট হচ্ছে এন্ড ইউএন সিকিউরিটি কাউন্সিল অ্যাকশন। এই পয়েন্টটাও মোটামুটিভাবে ইউএস এগ্রি করে যাবে, তার কারণ সিকিউরিটি কাউন্সিলের যে অ্যাকশন নেওয়া আছে তো সেই সমস্ত কিছু মোটামুটিভাবে উঠিয়ে দেওয়া হবে। এন্ড IAEA রেস্ট্রিকশন, স্টপ ইন্টারন্যাশনাল নিউক্লিয়ার ওয়াচডগ প্রেশার। অ্যাকচুয়ালি ইউএস এটা এই পয়েন্টটার উপর বেস করে, অর্থাৎ 7 নাম্বার পয়েন্টের উপর বেস করে নেগোসিয়েশনে আসবে না। অলরেডি ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছেন স্যাটেলাইট থেকে হিউজলি ইরানের ওপর মনিটর করা হবে, তো ওয়াচডগের যে ব্যাপারটা বলা হচ্ছে সেটা কিন্তু থাকবে আগামী দিনে। 7 নাম্বার পয়েন্ট নিয়ে নেগোসিয়েশন একটা বিরোধ আসার প্রবল চান্স রয়েছে। 8 হচ্ছে কম্পেনসেশন অফ ওয়ার ড্যামেজ, এই যে যুদ্ধের ফলে যে ড্যামেজ হয়েছে তার কম্পেনসেশন ইউএসকে দিতে হবে। এই জায়গাটাও ইউএসের পক্ষে এগ্রি করে যাওয়া খুব ইজি, তার কারণ এটাতে যদি এগ্রি করে যায় তাহলে ইরানের যে সমস্ত ফেসিলিটিসগুলো আছে সেই সমস্ত ফেসিলিটিসগুলোর বরাত ইউএসের নিজস্ব কোম্পানিগুলো পাবে। তো সেক্ষেত্রে বড় বড় যে সমস্ত কোম্পানি রয়েছে ইউএসের কোম্পানি, তাদের ভালো রকমের একটা বেনিফিট হবে, বা তারা তাদের প্রক্সি কোম্পানি বা তাদের পার্টনার কোম্পানি ইরানে বানিয়ে সেখান থেকে কাজ করতে পারবে। তো বিজনেস অপরচুনিটি এই জায়গাটায় অলরেডি তৈরি রয়েছে। সো 8 নাম্বার পয়েন্টও ইউএস এগ্রি করে যাওয়ার হাই পসিবিলিটি। 9 নাম্বার পয়েন্ট হচ্ছে ইউএস ট্রুপকে উইথড্রয়াল করতে হবে, অর্থাৎ পুরো মিডল ইস্ট থেকে ইউএস ট্রুপ উইথড্রয়াল হবে। মেবি কমপ্লিট উইথড্রয়াল হয়তো হবে না, পার্শিয়াল উইথড্রয়াল পসিবল, এটাও একটা নেগোসিয়েশন পয়েন্টস হিসাবেই থাকবে। তো এই বিষয়টাও ইউএস কিছুটা মানবে, ইরান কিছুটা মানবে, এরকম একটা সিনারিও দাঁড়াবে। 10 নাম্বার পয়েন্ট হচ্ছে স্টপ অল রিজিওনাল কনফ্লিক্টস। যত রিজিওনাল কনফ্লিক্ট আছে, বিশেষ করে লেবাননের দিকে যে সমস্ত হামলাগুলো হয় বা ইরানের যে সমস্ত অ্যালাইড ফোর্সেস রয়েছে তাদের ওপর যে হামলাগুলো হয়, সেগুলোকেও সম্পূর্ণভাবে রিমুভ করতে হবে। এটাও একটা বড় ডিবেটেবল বিষয় হতে চলেছে। তো এই কয়েকটা যে পয়েন্ট রয়েছে মেনলি হচ্ছে নিউক্লিয়ার, ওয়াচডগ, তার সাথে ইউএস ট্রুপ উইথড্রয়াল, এবং তার সাথে রিজিওনাল যে সমস্ত মানে ওখানে যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো থেকে বিচ্ছিন্ন করা। এই কয়েকটা বিষয়ের ওপর বড় রকমের নেগোসিয়েশনস হতে চলেছে, এবং এই কয়েকটা বিষয় অ্যাকচুয়ালি পুরো এই যে নেগোসিয়েশনসটা হবে সেটার মধ্যে সবথেকে ক্রুশিয়াল পয়েন্ট। এই জায়গাগুলোর ওপর যদি এগ্রি না হয় তাহলে আগামী 14 এপ্রিল, 15 এপ্রিল বা তার পরবর্তী সময়ে আমরা আবার ভয়ানক রকমের অ্যাট্যাক দেখতে চলেছি। ডিপেন্ড করছে শুক্রবার থেকে এই 10টা পয়েন্টের ওপর কি মানে ডিসকাশন হয় এবং সেই ডিসকাশনের আউটকাম কি বেরিয়ে আসে সেটা। নেক্সট, এই সমস্ত ডিসকাশনের মাঝেই ডোনাল্ড ট্রাম্পের দুখানা বড় বড় টুইট চলে এসছে, এবং সেখানে তার যে বক্তব্য যে তারা অলরেডি এই যে সিজ ফায়ার ইত্যাদি ইত্যাদি সেই সমস্ত কিছু তারা মেনে চলছে ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলেছেন। আমি যে কথাগুলো বললাম যে নিউক্লিয়ার রিলেটেড বিষয়ে বা ওয়াচডগের যে সিনারিওটা সেটা অলরেডি কিন্তু ইউএস করবে। তো এই জায়গাটা ইন্ডিয়ার ওপরেও করা হয়েছিল, আমরা জানি কি করে পোখরানের মধ্যে ইন্ডিয়ান গভর্নমেন্ট
মানে রিসার্চ করে আমাদের দেশটাকে অ্যাকচুয়ালি নিউক্লিয়ার পাওয়ার্ড কান্ট্রি বানিয়েছে। তো সেরকমই ওয়াচডগের এই যে বিষয়টা সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প অলরেডি করবেন বা ইউএস করবেন। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট, এই নেগোসিয়েশনের মধ্যে যাতে রাশিয়া এবং চায়না কোনোভাবেই না ঢোকে, সেই কারণে ডোনাল্ড ট্রাম্প এখানে অলরেডি বলে দিয়েছেন যে যারা ইরানকে এর পরে অস্ত্রশস্ত্রের সাপ্লাই দেবে সেই সমস্ত কান্ট্রির ওপর 50% ট্যারিফ তিনি অলরেডি চাপিয়ে দেবেন, রাইট? তো এটা পরোক্ষভাবে রাশিয়া এবং তার সাথে চায়নাকে অ্যাকচুয়ালি থ্রেট করা। দেখা যাক আগামী দিনে এই থ্রেটটা কতটা কাজে লাগে। কিন্তু এই মুহূর্তে যেটা সিনারিও, লেবাননের ওপর অ্যাটাক চলছে এবং তার পরিপ্রেক্ষিতে ইরানের যেটা বক্তব্য যে আমরা কিন্তু আবার সিজফায়ার ভায়োলেট করব যদি লেবাননের ওপর অ্যাটাকটা ইমিডিয়েটলি বন্ধ না হয়। তো এই মুহূর্তে যুদ্ধ যে কমপ্লিটলি থেমে গিয়েছে সেটা কিন্তু একদমই নয়। এটা আমরা যেটা মার্কেটের রেসপেক্টে দেখলাম সেটা মার্কেটের একটা রিয়াকশন। তো আমরা দুপক্ষেরই টোটাল বক্তব্যটা শুনলাম। আগামী শুক্রবার থেকে নেগোসিয়েশন শুরু হচ্ছে। নেগোসিয়েশন যেমন যেমন যাবে সেই অনুযায়ী আমি আপনাদের এই যুদ্ধ সংক্রান্ত আপডেটগুলো দেব। নাও যে পয়েন্টটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের যে আরবিআই অর্থাৎ আমাদের সেন্ট্রাল ব্যাংকের যে পলিসি, সেই মনিটারি পলিসি আজকের ডেটে অলরেডি এসছে। সেই মনিটারি পলিসি থেকে কতগুলো আউটলুক উঠে এসছে, ফিউচার আউটলুক, সেই আউটলুকগুলো নিয়ে বা গ্রোথ আউটলুক যেটা উঠে এসছে এই 2026-27 পুরো অর্থবর্ষের মধ্যে, সেই বিষয়টা নিয়ে এবার একটু ডিসকাশন করি। কারণ যুদ্ধ খেলা অনেক চলছে, বাট সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের দেশের ইকোনমির জন্য সেই বিষয়টাতে একটু আলোকপাত করা যাক। প্রথম কথা হচ্ছে আরবিআই এর বক্তব্য, Q1-এ আমরা গ্রোথ পেতে চলেছি 6.9, Q2-তে আমরা গ্রোথ পেতে চলেছি 6.8, স্লাইডলি একটু কম হবে। তার রিজন হচ্ছে গ্লোবাল আনসার্টেনটি এবং জিওপলিটিক্যাল যে টেনশন চলছে সেই কারণে। তো এই দুটো রিজনের জন্য আমাদের জিডিপি গ্রোথ Q2-তে একটু স্লাইডলি স্লো হতে চলেছে। পজিটিভ সিগন্যাল যেটা পাওয়া গিয়েছে আরবিআই গভর্নরের তরফ থেকে, Q3-তে আমাদের যে জিডিপি গ্রোথ আসতে চলেছে সেটা 7%-এর মতো, Q4-এ গিয়ে এটা হয়ে যাবে 7.2%-এর কাছাকাছি, রাইট? এছাড়া আমাদের যে ইনফ্লেশনের আউটলুক এসছে সেখানে Q1-এ 4%, Q2-তে 4.4%, Q3-তে 5.2% এবং Q4-এ 4.7%। এই সমস্ত দিকগুলো যদি আমরা একসাথে নিয়ে আসি বা এক কাছে নিয়ে আসি, যেটা দাঁড়াচ্ছে অলমোস্ট অন অ্যান অ্যাভারেজ 4.5%-এর কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে আমাদের ইনফ্লেশন অ্যাজ পার আরবিআই ক্যালকুলেশনস। এবং তার সাথে গ্রোথের যে আউটলুক সেটা 6.9 টু 7.2-এর মধ্যে ভ্যারি করতে চলেছে এই বছর। তো এই আউটলুক নিয়ে এই অর্থবর্ষটা শুরু হচ্ছে। আগামী দিনে কোয়ার্টারলি রেজাল্ট ভীষণ রকম ইম্পর্টেন্ট, কারণ আগামীকাল থেকে TCS এর কোয়ার্টারলি রেজাল্ট রিলিজ করবে এবং TCS এর এই কোয়ার্টারলি রেজাল্টের উপর থেকে শুরু হবে অ্যাকচুয়ালি টোটাল প্রত্যেকটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট এবং কোয়ার্টারলি রেজাল্টের অ্যানালিসিস, যার ওপরে টোটাল মার্কেটের যে গতি প্রকৃতি সেটা নির্ভর করবে। তো আগামী দিনে কোয়ার্টারলি রেজাল্ট কেন্দ্রিক এবং তার সাথে পুরো ফিউচার আউটলুক কি হতে চলেছে স্টক বাই স্টক, সেক্টর বাই সেক্টর, সেরকম আমরা অ্যানালিসিসগুলো আনতে থাকবো। এবং আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না। আশা করি আজকের মার্কেটের বুলিশনেসের রিজনটা আপনি বুঝতে পারলেন। আমি অলরেডি সকালবেলায় 9:45 নাগাদ আমার ফেসবুক এবং ইউটিউবে অলরেডি আপডেট দিয়ে দিয়েছিলাম, যেখানে আপনি মানে কি হতে চলেছে সেই বিষয়টা নিয়ে। কারণ গিফট নিফটি থেকে শুরু করে সমস্ত কিছু চলে এসেছিল, তখন সেই সমস্ত ডেটাগুলো শো করছিল। এবং তার সাথে যেটা ইম্পর্টেন্ট, আমরা এশিয়ান মার্কেটের মধ্যেও এই বুলিশনেসটা অলরেডি দেখতে পেয়েছিলাম, রাইট? তো এই হচ্ছে টোটাল সিনারিও মার্কেটের মধ্যে। এই মুহূর্তে মার্কেট যে খুব বেশি আপ ট্রেন্ডে যাবে বা খুব বেশি ডাউন ট্রেন্ডে যাবে এরকম নয়। মার্কেট পুরো যে জিওপলিটিক্যাল সিনারিওটা রয়েছে সেটা নেগোসিয়েশন কোন দিকে যাচ্ছে সেটা দেখা। আর এই মুহূর্তে মার্কেটের জন্য ইম্পর্টেন্ট আমাদের কোয়ার্টারলি রেজাল্ট, অ্যানুয়াল রিপোর্ট, ম্যানেজমেন্ট কমেন্ট্রি, এইগুলো অ্যাকচুয়ালি আগামী দিনের যে গতি প্রকৃতি সেই জায়গাটাকে নিয়ে যাবে। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।